নমস্কার, আপনারা শুনছেন গল্পপট। গল্পপটে আজকের নিবেদন শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি সিরিজের গল্প দীপক চ্যাটার্জি এবং বাজ পাখির প্রতিহিংসা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু হচ্ছে গল্পপট চ্যানেলের আজকের নিবেদন শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি সিরিজের গল্প দীপক চ্যাটার্জি এবং বাজ পাখির প্রতিহিংসা। তাহলে আপনার মতে এটা মার্ডার? আগে হ্যাঁ। এটা কোনো দুর্ঘটনা নয়? আগে না, তা হতে পারে না। আচ্ছা, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে? দেখুন, আমি বিজ্ঞানের ছাত্র। 9 বছর আগে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আমি বিএসসি উপাধি লাভ করেছি। কিন্তু তাতে কি প্রমাণ হয় যে? না না, আমার কথাকে আমি বড় বলে বলছি না। তার দেহের উপর যে ধরনের চিহ্ন পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমি যদি বলি বজ্রপাতে? না, তাও সম্ভব নয়। আকাশ থেকে বাজ তো আর বাঁকা হয়ে জানালা ভেদ করে তার গায়ে গিয়ে আঘাত করবে না। তা অবশ্য ঠিক। তাহলে বুঝতে পারছেন তো যে আমার সন্দেহ অমূলক নয়। আচ্ছা, আপনি ঠিক কী সন্দেহ করছেন বলবেন? দেখুন, আমার মনে হয় আকাশে মেঘ দেখে তিনি জানালাটা বন্ধ করার জন্য সেখানে এসে দাঁড়িয়েছিলেন, আর সেই সময় কোনো রকমে তার শরীরে ইলেকট্রিক শক দিয়ে তাকে। আইসি, কিন্তু কিভাবে? সেটা তো ভেবে দেখিনি, তবে হতে পারে জানালার গড়াতে কোনোভাবে ইলেকট্রিক চার্জ দিয়ে কিংবা পিছন থেকে, আমি জানি না ঠিক। কিন্তু সেক্ষেত্রে তো জানালা খোলা থাকার কথা। আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে সকাল পর্যন্ত জানালাটা বন্ধ ছিল। হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা। আচ্ছা, আপনারা তো ওই বাড়িরই নিচের তলায় থাকেন, তাই না? আগে হ্যাঁ। তাহলে সেদিন রাতে বাজ পড়লে? আগে হ্যাঁ, আমরা নিশ্চয় শুনতে পেতাম। আপনাদের বাড়িতে কজন লোক আছে? 10 জন। তাহলে তো বাজ সম্বন্ধে সন্দেহটা অমূলক। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ না, অনেকটা স্থির জেনেই বলছি। কাকে? তার আগে আপনাকে একটা কথা বলতে চাই। আমার কাকাবাবুর মৃতদেহের পাশে একখানা কার্ড পাওয়া গিয়েছিল, আর তাতে 2টো কথা লেখা ছিল। কার্ডটা কি সঙ্গে করে এনেছেন? আগে হ্যাঁ, এই দেখুন, এই যে লাল কালি দিয়ে 2টো কথা লেখা আছে। একটা প্রতিহিংসা আর অপরটা বাজ পাখি। আর ওই যে কোণে রয়েছে বাজ পাখির এই ছবিটা। এই ছবি আমার পূর্ব পরিচিত। এটা বাজ পাখির চিহ্নই বটে। আপনার কি মনে হয় দীপকবাবু? দেখুন, মনে তো অনেক কিছু হতে পারে, তবে সেই কথা থাক। আচ্ছা, বাজ পাখির হঠাৎ আপনার কাকাবাবুর প্রতি এই ধরনের আক্রোশের কি কারণ হতে পারে? হ্যাঁ, একটা কারণ অবশ্য আছে। কি কারণ? আপনি বোধহয় জানেন দীপকবাবু যে আমার কাকার একটা বিশেষ ধরনের খাম খেয়াল ছিল। মানুষকে তিনি কখনো বিশ্বাস করতেন না। জীবনে বহু আঘাতের সম্মুখীন তাকে হতে হয়েছিল। আমার কাকা প্রথম জীবনে খুবই গরিব ছিলেন। পরে অনেক পরিশ্রম করে তিনি বিদেশে যান। দীর্ঘদিন বিদেশে অতিবাহিত করে তিল তিল করে সঞ্চয় করেছিলেন এই অর্থ। তিনি ছিলেন একদিকে পরিশ্রমী, উদার এবং সত্যনিষ্ঠ। কিন্তু ওই এক দোষ, কাউকে তিনি সম্পূর্ণ বিশ্বাস করতেন না। অবশ্য তার জীবনের তিক্ত অভিজ্ঞতাই তাকে এই শিক্ষা দিয়েছিল। তার জীবনের পুরো ইতিহাসও তিনি কাউকে বলতেন না। আমি যেটুকু জেনেছি সেটা আভাসে, ইঙ্গিতে, অনুমানে। আর কিছু? মানুষকে বিশ্বাস করতেন না বলেই হয়তো তার ঘরের ঠিক পাশেই তৈরি করেছিলেন একটা লৌহ কক্ষ। সেই কক্ষে প্রবেশ করার কৌশল একমাত্র কাকা ছাড়া আর কেউ জানতেন না। বটে। তা আপনারা কোনোদিন তার ভিতরে ঢুকেছিলেন কি? হ্যাঁ, আমি ঢুকেছিলাম, মাত্র একবার। একা? আগে না, কাকাই সঙ্গে করে নিয়ে গেছিলেন। আসলে তিনি আমাকে একটু বেশি ভালোবাসতেন। তা কি দেখেছিলেন তার ভিতরে? তার ভিতরে ছিল সব বড় বড় লোহার সিন্দুক, আর প্রত্যেকটার সামনের দিকে একটা কাঁচের আবরণ।
বাইরে থেকে দেখা যেত তার ভেতর থরে থরে সাজানো রয়েছে সব সোনার মোহর, ব্যাংক নোট, মূল্যবান পাথর ইত্যাদি ইত্যাদি। আর সামনে সেই কাঁচের আবরণ এতটাই শক্ত ছিল যে বুলেট দিয়েও তা ভাঙা যেত না। কাকা দিনের মধ্যে 3-4 ঘন্টা সেই ঘরে একা একা বসে থাকতেন। আসলে তিনি একটু একা থাকতেই ভালোবাসতেন। তা সেখানে তিনি কি করতেন? তা তো ঠিক বলতে পারবো না দীপকবাবু। বুঝলাম, কিন্তু তার সঙ্গে এই হত্যাকাণ্ডের কি সম্পর্ক? সম্পর্ক আছে দীপকবাবু। কাকার সেই লোহার কক্ষে মোট 9টা সিন্দুক ছিল, আর প্রত্যেকটা সিন্দুকের ভিতরের জিনিসগুলো তিনি মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখতেন। মাঝে মাঝে এগুলো সম্বন্ধে আমাদের নানা প্রশ্নও জিজ্ঞাসা করতেন। এই যেমন ধরুন, মোহরের বাজার দর কত, পান্না কী দামে বিক্রি হচ্ছে, একটা নীলা বিক্রি করে মোহর কিনলে কেমন হয়, ইত্যাদি ইত্যাদি। সেদিন সকালে কাকার ওই লোহার ঘরে প্রবেশ করবার আধ ঘন্টা আগে আমি তার কাছে একটা দরকারে যাই, কিন্তু গিয়ে যা দেখি তাতে আমি রীতিমতো চমকে উঠি। কেন, কি দেখলেন সেখানে? দেখলাম কাকা পাংশু মুখ করে বসে আছেন। তার হাত পা থরথর করে কাঁপছে, আর তার হাতে ধরা রয়েছে একখানা চিঠি। চিঠি এনেছেন সেটা? আগে না, সেটা কাকা রেগে গিয়ে তক্ষুনি পুড়িয়ে ফেলেন। তা কি লেখা ছিল সেই চিঠিতে? চিঠিটার কাগজের কোণে ঠিক এমনই একটা বাজ পাখির ছবি আঁকা ছিল, আর নিচে কতগুলো কথা লেখা ছিল। যতদূর মনে আছে তাতে লেখা ছিল, প্রিয় বিনয়েন্দ্র কুমার, 10 বছর আগে তোমার কাছে আমার পাওনা ছিল 23,000 টাকা। আশা করি সে কথা তুমি আজও ভুলোনি। আমি জানতে পেরেছি যে বর্তমানে তুমি যথেষ্ট ধনী হয়েছ। আশা করি তোমার 4 নম্বর সিন্দুকের ভিতরে যা আছে সেইগুলো পেলেই আমার উপরোক্ত টাকা পাওয়া হয়ে যাবে। আগামী 3 দিনের মধ্যে যদি সেই টাকা আমার হস্তগত না হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে আমি বাধ্য হব, এবং আশা করি আমি বিশ্বাসঘাতকের প্রতি কী ব্যবস্থা অবলম্বন করে থাকি তা তোমার অজানা নয়। এর কয়েকটি উদাহরণ তুমি নিজের চোখেই দেখেছ। যাই হোক, সত্তর ব্যবস্থা করো, অন্যথায় তোমার ভাগ্য কল্পনা করতেও আমি শিউরে উঠছি। এটি তোমার পুরনো বন্ধু বাজ পাখি। আচ্ছা অমলবাবু, আপনার কাকা কি ব্যাপারটা পুলিশকে জানিয়েছিলেন? আগে না, প্রথমটায় তিনি খুব চিন্তিত হয়ে পড়লেও পরে আর এই নিয়ে হইচই করতে চাননি। এইসব ব্যাপার কাকা একটু এড়িয়েই চলতেন। পুলিশ কিংবা গোয়েন্দার নাম উঠলেই কেমন যেন বিমনা হয়ে পড়তেন। বুঝলাম। আচ্ছা অমলবাবু, আপনাকে শুধু আর একটা প্রশ্ন করব। হ্যাঁ বলুন না। কতদিন আগে আপনার কাকা বিদেশ থেকে ফিরে এসে এই বাড়িখানা তৈরি করেন? তা প্রায় 9 কি 10 বছর হবে। আমার মনে হয় আপনি ভুল বললেন, ওটা হবে ঠিক 8 বছর আগে। দেখুন, আমার তো ঠিক মনে নেই, তবে আপনি জানলেন কেমন করে? আমি জানি, কারণ ওই সময় বাজ পাখি দীর্ঘদিন ভারতের বাইরে অবস্থান করছিল এবং পূর্ব এশিয়ার সর্বত্র সেই সময় তার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। দীপকবাবু, আমি অবশ্য অতটা জানি না, তবে আপনি কি সত্যি মনে করেন যে আমার মৃত কাকার সঙ্গে বাজ পাখির কোনো সম্পর্ক ছিল? দেখুন, সেটা আমার অনুমান মাত্র, তদন্ত না করে তো কিছু বলা যায় না। আচ্ছা, তাহলে আজকের মতো আমার আর কিছু জানার নেই। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কাকার হত্যার তদন্তভার আমি গ্রহণ করলাম। আজ আসি তাহলে, নমস্কার। বন্ধুগণ, আমাদের কাজের পদ্ধতি এবার কিভাবে পরিবর্তিত হতে চলেছে সেই সম্বন্ধে সবকিছুই আমি তোমাদের জানিয়েছি। এটা 20 শতাব্দী, বিজ্ঞানের যুগ, প্রতি পদে চলছে বিজ্ঞানের অগ্রগতি। তাই আমরাও এবার পুরনো ধরনের প্রাচীন পদ্ধতিকে ত্যাগ করে নতুন বিজ্ঞানসম্মতভাবেই এগিয়ে চলব। আশা করি তোমাদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই। মাস্টার, আপনার আদেশ অনুসারে কাজ করতে আমরা বদ্ধপরিকর। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবেই চলব। বেশ, এর সাথে সাথে আমি চাই যে বিশ্বাসঘাতকদের আমি কি শাস্তি দিয়ে থাকি সেটাও তোমরা মনে রাখো। আশা করি ভগবান প্রসাদের কথা তোমরা ভুলে যাওনি। আগে না কর্তা, আমরা জানি যে
সে এখন অন্ধ হয়ে খিদিরপুরের পথে পথে ভিক্ষা করে বেড়ায়। যাকে সে কথা বাদ দাও। শোনো বিজয়রাম, তোমার উপরে আমি দক্ষিণ কলকাতার ভার দিলাম। যে যে বাড়িতে তোমাকে হানা দিতে হবে তার তালিকা তুমি পেয়ে যাবে। মাস্টার, আমার পারিশ্রমিক? নিশ্চয়ই পাবে। আজ পর্যন্ত আমার কাজ করে পারিশ্রমিক পায়নি এমন লোক সারা পৃথিবীতে একজনও নেই। কিন্তু মাস্টার, তার সঙ্গে আমার কিছু সাহায্যও লাগবে। তোমার যা যা সাহায্য লাগবে তুমি সবই পাবে। আর প্রয়োজনীয় হাতিয়ার তুমি 13 নম্বর কুঠি থেকে নিয়ে নেবে। তোমার সংকেত হবে লাল গোলাপ। তারপর শামসুল, তোমার কি খবর? নতুন কোনো খবর নেই কর্তা। শুধুমাত্র ওই গোয়েন্দা দীপক চ্যাটার্জি আবার বিরক্ত করতে শুরু করেছে। শুনেছি বিনয়েন্দ্র কুমারের হত্যার তদন্ত সে নাকি নিজের হাতে নিয়েছে। জানি শামসুল, সবই জানি। কিন্তু কর্তা, পুলিশের তদন্ত শুরু হলে আবার আমাদের নানান অসুবিধার সামনে পড়তে হবে না তো? ভুল করছো শামসুল। বৈজ্ঞানিক পদ্ধতির আশীর্বাদে এবার আমি সবার সামনে নিঃসংকোচে কাজ করে যাব, কিন্তু কেউ আমার টিকিটা পর্যন্ত ছুঁতে পারবে না। তাহলে দীপক চ্যাটার্জি সম্বন্ধে কি ব্যবস্থা গ্রহণ করব কর্তা? সে বিষয়ে আপাতত তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তবে বর্তমানে দুজন অনুচরকে নিযুক্ত রাখো তার প্রতিটি কার্যকলাপের প্রতি তীব্র এবং তীক্ষ্ণ নজর রাখার জন্য। আর হ্যাঁ, তাদের সতর্ক করে দিও যেন এবার দলের কোনো বিপদ ঘটার আগেই সেই খবর আমার কাছে যেন পৌঁছে যায়। ঠিক আছে কর্তা। আর বলছিলাম যে আমাদের কার কার ওপর আপনি পরবর্তী কি কি কাজের ভার দেবেন তা যদি... হ্যাঁ, সবই বলবো। তবে তার আগে একটা বড় কথা। বিনয়েন্দ্র কুমার নিহত হয়েছে বটে, কিন্তু তার কাছ থেকে আমার প্রাপ্য টাকা এখনো আদায় হয়নি। আমি তোমার উপর সেই কাজের ভার অর্পণ করছি শামসুল। তুমি যেভাবে পারো কাল ভোরের মধ্যে ওই বিনয়েন্দ্র কুমারের লোহার ঘরে প্রবেশ করবে। কিন্তু কর্তা, সেই কক্ষ শুনেছি দুর্ভেদ্য। সেটা কোনো সমস্যা নয় শামসুল। বিনয়েন্দ্র কুমারের বাড়িতে আমার দুজন অনুচর আছে। তারা আমাকে সেই কক্ষে প্রবেশের মোটামুটি সংকেত জানিয়েছে। আমি তোমাকে একটা নকশা দেব যাতে খুব সহজেই তুমি সেই কক্ষে প্রবেশ করতে পারো। তাহলে তার কোনো অসুবিধাই নেই কর্তা? হ্যাঁ, মনে রেখো আমাদের লক্ষ্য হলো 4 নম্বর সিন্দুক। দিন কতক আগে আমি আমার অনুচরদের হাত দিয়ে সেই সিন্দুকের একটা নকল চাবি পেয়েছি। ওই সিন্দুকের মধ্যে যে মোহর আর মূল্যবান পাথরগুলো রয়েছে সেগুলো পেলেই আমাদের আপাতত চলবে। আর শামসুল, তুমি এই কাজের জন্য পাবে 2000 টাকা। ধন্যবাদ কর্তা, ধন্যবাদ। বেশ, তাহলে এই নাও নকশা, আর এই হলো সেই নকল চাবি। আর এবার তোমাদের অন্য সকলের প্রতি আমি যে কাজের ভার দিচ্ছি তা তোমরা মনোযোগ সহকারে শোনো। একটা কথা মনে রাখবে, তোমাদের নিজের কাজই তোমাদের নিজেদের ভবিষ্যৎকে গড়ে তুলবে। আমরা চেষ্টা করব। চ্যাটার্জি গুপ্ত অ্যান্ড কোম্পানি লিমিটেডের বিরাট মূলধনের কথা জানে না দক্ষিণ কলকাতায় এমন লোক খুব কম আছে বললেই হয়। ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গুপ্তকে বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবে যে তিনি একজন দয়ালু, সদাশয় এবং নির্বিরোধী লোক। তিনি রোজ ঠিক 10টায় স্নান আহান্নিক সেরে যখন নিজের ছোট্ট মরিস মাইনর গাড়িটাতে চড়ে অফিসের সামনে এসে নামেন, তখন অফিসের কর্মীদের থেকে শুরু করে সকলের মনেই এই ভাবটা প্রবল হয় যে এমন একজন লোক যখন এই কোম্পানির মধ্যে আছেন তখন কোম্পানির ব্যবসায় কখনো কোনো লোকসান হতে পারে না। কোম্পানির পাওনাদারেরা পর্যন্ত স্বীকার করে যে মিস্টার গুপ্ত এই কোম্পানিতে যতদিন আছেন ততদিন তাদের একটা পয়সাও গোলমাল হবার কোনো ভয় নেই। ঈশ্বরের প্রতি মিস্টার গুপ্তর অগাধ ভক্তি সর্বজনবিদিত। কথায় কথায় তিনি এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে শ্রী ভগবানের করুণার কথা গদগদ কণ্ঠে প্রচার করেন যে লোকে স্বীকার করতে বাধ্য হয় তার মতো ধর্মপ্রাণ লোকের জন্যই কোম্পানির এতটা উন্নতি, এতটা শ্রীবৃদ্ধি। কোম্পানির অপর অংশীদার হলেন মিস্টার চ্যাটার্জি। যদিও কোম্পানির মধ্যে তার শেয়ার ছিল প্রায় 4 আনার মতো, তবু তিনি অন্যান্য আরও নানা কাজে এত বেশি ব্যস্ত থাকতেন যে কোম্পানির ছোটোখাটো ব্যাপারে মাথা গলাতে পারতেন না। বিভিন্ন সাধারণ প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
যক্ষা হাসপাতাল, নারী রক্ষা সমিতি থেকে শুরু করে অনেক ছোট ছোট প্রতিষ্ঠানে পর্যন্ত তিনি মুক্ত হস্তে দান করতেন এবং সেই সব প্রতিষ্ঠানের পরিচালনার ব্যাপারে নিজেকে এত বেশি ব্যস্ত রাখতেন যে কোম্পানির বিষয়ে তিনি কিছুটা উদাসীনই ছিলেন। কেবল মাঝে মাঝে কোম্পানিতে এসে হিসাবপত্র বুঝে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে সই করে চলে যেতেন। অন্যান্য কাজের সাথে এদের আরও একটা কাজ ছিল বিভিন্ন লোককে শেয়ার মার্কেটের কেনাবেচায় সাহায্য করা, আর মাঝখানে থেকে দুপক্ষের কাছ থেকেই কমিশন নিয়ে কোম্পানির ভিত্তিকে দৃঢ়তর করা। এই ব্যবসায় এরা সবচেয়ে বেশি সাহায্য পেতেন ম্যানেজিং ক্লার্ক হরপ্রসন্ন চৌধুরীর কাছে। সত্যি কথা বলতে গেলে মিস্টার গুপ্ত এবং মিস্টার চ্যাটার্জি কোম্পানির মালিক হলেও আভ্যন্তরীণ বিষয়গুলো এই হরপ্রসন্নবাবুই দেখভাল করতেন। শুরুর দিকে মিস্টার গুপ্ত এবং মিস্টার চ্যাটার্জি মাত্র 15,000 টাকা নিয়ে কোম্পানির কাজ শুরু করেছিলেন, কিন্তু বর্তমানে কোম্পানির মূলধন গিয়ে দাঁড়িয়েছে প্রায় 5 লক্ষ টাকায়। বোঝাই যায় যে লোকে এই কোম্পানির ওপর সত্যি আস্থাবান। কিন্তু প্রায় সমস্ত বড় কোম্পানির মতোই এই কোম্পানিরও বাইরে কিছু দুর্নাম ছড়িয়েছিল। লোকে বলতে শুরু করেছিল যে কোম্পানির ভিতরটা ফাঁপা হয়ে উঠেছে, আর যত টাকা তা গিয়ে জমা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গুপ্ত এবং মিস্টার চ্যাটার্জির নিজের অ্যাকাউন্টে। এই ধরনের দুর্নামে কোম্পানির যদিও বিশেষ কিছু ক্ষতি হয় না, তবু দু একজন শেয়ার হোল্ডার একটু বিগড়ে যায়। সেদিন এই কোম্পানির দু একটা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এদের একজন বড় শেয়ার হোল্ডার মিস্টার অনিল সেনগুপ্ত তার পন্টিয়াক গাড়িটাতে চড়ে কোম্পানির সামনে এসে নামলেন। ওয়েস্টার্ন ইন্ডিয়ান অটোমোবাইলস এবং বিদ্যাধর কটন মিলের তিনি ডিরেক্টর এবং তার ব্যাংক ব্যালেন্স লাখ 10 কম নয়। অন্যান্য দিনের মতো মিস্টার চ্যাটার্জি সেদিনও উপস্থিত ছিলেন না। মিস্টার গুপ্তই তাকে অভ্যর্থনা জানালেন। আসুন মিস্টার সেনগুপ্ত, আসুন। আই এম সো লাকি টু মিট ইউ। কী সৌভাগ্য আমার। আসলে আপনার সঙ্গে দু একটা বিষয়ে দরকার ছিল। ভগবানের ইচ্ছা, তাই আজকে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। মিস্টার সেনগুপ্ত একটু বিরক্তভাবে বললেন, প্রয়োজন থাকলে আপনি তো আমাকে ফোন করতেই পারতেন। গত 3 সপ্তাহে এদিকের কোনো সংবাদ পর্যন্ত আমি পাইনি। না না, এখানে সব ঠিক আছে। ইজ ইট সো? আপনার কোম্পানির তো বাজারে দুর্নাম ছড়াচ্ছে, অথচ আপনি কোনো প্রতিবাদও করছেন না। এমনভাবে চললে কোম্পানি যে একটা জটিল অবস্থার সম্মুখীন হবে এ বিষয়ে কিন্তু আমি স্থির নিশ্চিত। থাকে না, ওসব ভিত্তিহীন অমূলক দুর্নাম, ওসব অনেকেরই থাকে। ভগবানের কৃপায় কাগজপত্র। বাজার খারাপ হলে আপনার ভগবান আপনাকে রক্ষা করবেন তো? না না, আপনি রাখছেন কেন মিস্টার সেনগুপ্ত? দেখুন, শ্রী ভগবান গীতায় বলেছেন। দাঁড়ান মিস্টার গুপ্ত, এটা পাঠশালা নয়, এটা একটা বিজনেস প্লেস। এর একটা প্রোটোকল আছে, আপনি সেটা মানবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তাই মেনেছি বলি তো। শ্রী ভগবানের কৃপায় কোম্পানির মূলধন। দেখুন, কোম্পানির মূলধন শ্রী ভগবান বাড়িয়েছেন না ভগবান দাস আগারওয়াল সে খবরে আমার কাজ নেই। আমি কিন্তু কোনো কারণে এই ভিত্তিহীন কথা নিয়ে মাথা ঘামাই না বা তা নিয়ে বিশেষ খোঁজ খবর করি না। কিন্তু কি মিস্টার সেনগুপ্ত, কোন ভিত্তির সন্ধান আপনি হঠাৎ পেলেন? মিস্টার গুপ্ত, আপনি তো আর ভুইফোর নন যে রাতারাতি গজিয়ে উঠেছেন। আপনার পূর্বজীবন সম্বন্ধে কিছু কিছু সন্ধান আমি পেয়েছি, আর তার উপর ভিত্তি করে আমি। হোয়াট ডু ইউ মিন মিস্টার অনিল সেনগুপ্ত? আপনি কোম্পানির একজন বড় শেয়ার হোল্ডার হতে পারেন, কিন্তু এই ধরনের পার্সোনাল আক্রমণ আমি কখনো সহ্য করব না। আই উইল নট টলারেট দিস। শ্রী ভগবানের অভিসম্পাদে আপনি। মিস্টার গুপ্ত, এটা রাস্তার কোনো একটা তাসের আড্ডা নয় যে যা তা বাজে বকলি হবে। আপনি অস্বীকার করতে পারেন যে এর আগে দক্ষিণ ভারতে আপনি ম্যাঙ্গানিজের কারবার করতেন একজন ধনী মারোয়ারির সঙ্গে শেয়ারের টাকায়? হ্যাঁ, করতাম তো। একদিন মধ্যরাত্রে সেই মারোয়ারি হার্ট ফেল করে মারা যান। অ্যাকাউন্টে রেখে যান প্রায় 1,03,000 টাকার মতো। কি মুশকিল, একজন মানুষ কি হার্ট ফেল করেও মারা যেতে পারেন না শ্রী ভগবানের কৃপায়? না, তা নয়, কিন্তু আপনি সেই মূর্তিমান শ্রী ভগবান কিনা সেটাই আমার সন্দেহ। অর্থাৎ লোকমুখে শুনতে পাই যে আপনি তার হার্টের এমন একটা অবস্থা করেছিলেন যে। মিস্টার সেনগুপ্ত, আপনার মাথায় এইসব পাগলামি যে কোত্থেকে দানা বাঁধছে আমি জানি না। পাগলামি? আচ্ছা, সেই মারোয়ারি ভদ্রলোকের একমাত্র কন্যা এখন দক্ষিণ ভারতের একটা স্কুলে মাস্টারি করে নিজের গ্রাসোচ্ছ্বাদন চালান। এটাও কি আপনি মিথ্যে বলতে চান?
না, তাহলে আপনি কি বলতে চান? আপনি কি বলতে চান যে আমি কোনো রকমে সেই ব্যক্তির মৃত্যুকে আসন্ন করে তার সমস্ত টাকা আত্মসাৎ করেছি? এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু মিস্টার সেনগুপ্ত, বাজারে আমাদের কোম্পানির নামে যা দেনা ছিল তা শোধ করতেই সেই টাকার 12 আনা খরচা হয়ে যায়। আর বাকি টাকার ঠিক অর্ধেক মানে 4000 টাকা আমি নিজে তার মেয়ের হাতে দিয়ে আসি। একথা আমার আজও স্পষ্ট মনে আছে। হ্যাঁ, 4000 টাকা তার হাতে তুলে দিয়ে আপনি যে সত্যি মহানুভবতার পরিচয় দিয়েছেন তা আমি অস্বীকার করি না। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এইসব পুরনো কথা আর বাজে অজুহাত দিয়ে আপনি আসলে ঠিক কী বলতে চাইছেন বলুন তো অনিলবাবু? দেখুন, আমি বলতে বিশেষ কিছু চাই না, শুধু জানতে চাই যে আপনার এবারের ব্যবসার গোপন অভিসন্ধিটা কি। কারণ দক্ষিণ ভারতের ঘটনাটাই শেষ নয়। আপনি এরপর এলাহাবাদে যে ব্যবসা ধরেছিলেন তাতে সেই একই ব্যাপারের পুনরাবৃত্তি ঘটে। এবার আপনি একজন ধনী সুন্দরী বিধবা সর্বনাশ করেন। আমি জানতে পেরেছি যে বিয়ে করার 3 মাস পরেই তিনি আত্মহত্যা করেন, আর তার সমস্ত সম্পত্তি গ্রাস করে আপনি এবার কলকাতায় এসে নতুন উদ্যমে ব্যবসা পেতেছেন। তাই জানতে চাইছি যে এবার আপনার গোপন অভিসন্ধিটা কি? আচ্ছা মিস্টার সেনগুপ্ত, যদি কেউ সাইকোলজিক্যাল কারণে আত্মহত্যা করে তাহলে সেটাও কি আমার দোষ? সাইকোলজিক্যাল কারণ? লোকে তো বলে আপনি নাকি... লোকের দুর্নাম কি রটায় না মিস্টার সেনগুপ্ত? হ্যাঁ, রটায়, কিন্তু এক্ষেত্রে তাদের কী লাভ? কেন? এই যে আপনার মতন লোকের কান ভারী করা। দেখুন, হতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মুখের কথায় ভুলে আমি আপনার কোম্পানিতে টাকা ফেলে রাখতে পারবো না। আমি আমার অংশের টাকা ফেরত নিতে চাই। ঠিক আছে, কিন্তু মিস্টার চ্যাটার্জির সঙ্গে একবার কথা বলা দরকার। যাকে, আপনার কত টাকা আছে কোম্পানিতে? প্রায় 40,000 টাকা। কিন্তু বর্তমানে তো এতগুলো টাকা এই অল্প সময়ের মধ্যে কোম্পানি আপনাকে দিতে পারবে না। একটু সময় পেলে... মিস্টার গুপ্ত, আপনি কি কথার ঘোরপ্যাচের মধ্যে ফেলে অযথা জটিলতা সৃষ্টি করতে চাইছেন? তাহলে স্পষ্ট করে বলুন, আমি আইনের সাহায্য নেব। আপনি রাগ করছেন কেন? দিন কয়েক দেরি হতে পারে, এই তো হচ্ছে কথা। এই সামান্য ব্যাপারের জন্য যদি আপনি মাথা গরম করেন... ঠিক আছে, তাহলে আমাকে বলুন যে আমার শেয়ারের টাকাটা কবে দেবেন? এই ধরুন 10 দশেকের মধ্যে। এই কথা বলে মিস্টার গুপ্ত তার টেবিলের ওপর রাখা কলিং বেলটায় চাপ দিলেন। দামি উর্দি পরা বয় ছুটে এসে বলল, কে হুকুম সাহেব, 2টো লেমনেড নিয়ে এসো জলদি। অনিল সেনগুপ্তের রাগ অনেকটাই পড়ে এসেছিল। তার মুখ দেখে মনে হলো যে পূর্ব ব্যবহারের জন্য তিনি যথেষ্ট লজ্জিত। তিনি বললেন, দেখুন মিস্টার গুপ্ত, আই এম সরি। সাময়িকভাবে ক্রোধের বশবর্তী হয়ে আমি কি বলতে কি বলে ফেলেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সে যাকে, আপনার যে রাগ দূর হয়েছে এটাই শ্রী ভগবানের পরম আশীর্বাদ। এই সব কথার ফাঁকে মিস্টার গুপ্ত কখন যে অনিলবাবুর লেমনেডের গ্লাসে কি একটা বড়ি ফেলে দিলেন তা তিনি খেয়ালও করলেন না। অনিলবাবু কথা বলতে বলতে সেই গ্লাসে চুমুক দিতে যাবেন, এমন সময় পিছন থেকে কে বলে উঠল, দাঁড়ান, অকালে গত হওয়ার ইচ্ছা না থাকলে ওই পানীয়র 1 বিন্দুও নিজের পেটে চালান করবেন না অনিলবাবু, নাহলে আপনার অবস্থাও ওর আগের পার্টনার আর স্ত্রীর মতনই হবে। দুজনে অবাক হয়ে চেয়ে দেখলেন পিছনে দাঁড়িয়ে আছে একজন সুদীর্ঘ মূর্তি। তার সারা দেহটা কালো বস্ত্রের আড়ালে কৌশলে ঢাকা, মুখে কুচকুচে কালো একখানা মুখোশ, আর তার ফাঁক দিয়ে চকচকে চোখ দুটো যেন ক্ষুধার্ত শার্দুলের মতোই দপ দপ করে জ্বলছে। মিস্টার গুপ্ত হেঁকে উঠে বললেন, কে কে তুমি? কি প্রয়োজন তোমার এখানে? যাও, এক্ষুনি বেরিয়ে যাও, আই সে গেট আউট। কালো মূর্তিটা একটা বিচিত্র অট্টহাসি হেসে উঠল। আমি কে? আমি সেই যার ভয়ে দিনের পর দিন রাতের পর রাত তোমার মতন বিপথগামী ধনীরা ত্রাসে সময় অতিবাহিত করে। আমি সেই দস্যু বাজ পাখি। বহুদিন ধরে তোমার মতন লোকেরা ভারতবর্ষব্যাপী যে অসৎ কাজের জাল বুনে চলেছ তা আমি লক্ষ্য করেছি, কিন্তু আর নয়। এবার যদি বাঁচতে চাও তাহলে আগামী 3 দিনের মধ্যে 20,000 টাকার ব্যবস্থা করো, অন্যথায় আমি উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হব। মিস্টার গুপ্তের মুখ পাণ্ডুর নিষ্প্রভ মলিন হয়ে গেছে। বাজ পাখি বলে চলল, দেখুন অনিলবাবু,
আপনি যদি আপনার টাকা ফেরত পেতে চান তাহলে এই মুহূর্তে এই নরাধমের কবল থেকে দূরে গিয়ে আইনের সাহায্য অবলম্বন করুন। এর মতন লোক যে কোনো মুহূর্তে আপনার আসন্ন সময়কে ঘনিয়ে তুলতে পারে। আর শোনো মিস্টার গুপ্ত, তুমি যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করো। আর একটা কথা মনে রেখো, তোমার মতন লোকেদের প্রতি আমার তীক্ষ্ণ দৃষ্টি 24 ঘন্টাই খোলা আছে। যদি আমার কথা অনুসারে না চলো তাহলে তোমার ভবিষ্যৎ ভাবতে আমি শিউরে উঠছি। ঘরের মধ্যে তখন নিঃসীম নিস্তব্ধতা। দুজনের দিকে একবার তাকিয়ে নিয়ে বাজপাখি বলল, অনিলবাবু, আপনি আমার সঙ্গে আসুন। আর গুড বাই মিস্টার গুপ্ত। আশা করি তোমার মতন বুদ্ধিমান ব্যক্তি আমার সম্বন্ধে উপযুক্ত ব্যবস্থাই অবলম্বন করবে। রিভলভারটা বাগিয়ে এক এক পা করে বাজপাখি ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিস্টার গুপ্তের শরীরে তখন বোধহয় জীবনের শেষ বিন্দুটুকু অবশিষ্ট ছিল না। ঢং ঢং করে রাত 11টার ঘণ্টা বাজল। একটা স্তব্ধ, নিথর, ভয়াল বিভৎস কালো রাত। তার নিস্তব্ধ বুকের ওপর দিয়ে কোনো এক অভিশপ্ত অশরীরীর করুণ দীর্ঘশ্বাসের মতোই বয়ে চলেছে ঠান্ডা জোলো হাওয়া। পথ জনমানবহীন। দূরে কোথায় যেন একটা কুকুরের আর্তনাদ বাতাসের তরঙ্গে ধ্বনিত প্রতিধ্বনিত হতে হতে দিগন্তে মিলিয়ে গেল। তার উত্তরে উল্টো দিক থেকেও তেমনই ভেসে এলো আরও একটা কেউ কেউ শব্দ। শব্দে শব্দে বাতাসের তুহিনতা যেন আরও ভয়াবহ হয়ে উঠল। মিনিট 3 পর কুকুরের ডাক তখন সম্পূর্ণ মিলিয়ে গেছে। শুধু দেখা গেল দুজন লোক নৈশ আধারের গাঢ়তায় গা ভাসিয়ে নিঃশব্দে এগিয়ে চলেছে। তাদের কালো পোশাক রাত্রির নিকষ কালো আধারের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে তারা আর সহজে কারোর নজরে পড়ে না। লোক দুটি আপন মনে এগিয়ে চলেছে, কখনো ধীরে, কখনো জোরে, কখনো সোজা হয়ে দাঁড়িয়ে, আবার কখনো বা হামাগুড়ি দিয়ে। তাদের গতি মার্জারের মতো নিঃশব্দ। আপাত দৃষ্টিতে তাদের নিরস্ত্র বলে মনে হলেও তাদের প্রত্যেকের পোশাকের আড়ালে লুকোনো আছে একটি করে দামি এবং শক্তিশালী অটোমেটিক রিভলভার। মিনিট 35 এইভাবে চলার পর লোক দুটি একটি বিরাট বড় বাড়ির পিছনে এসে দাঁড়ালো। বাড়িটাকে কিছুক্ষণ নিরীক্ষণ করে তারা বাড়িটার ভিতরে প্রবেশ করতে উদ্যত হলো। ঠিক এই সময় বিনয়েন্দ্রবাবুর বাড়ির মধ্যে দুটো আলো জ্বলে উঠতে দেখা গেল। যে ঘরটায় তিনি নিহত হয়েছিলেন ঠিক তার পাশে। আলো দুটো বেশ কিছুক্ষণ চলার পর লৌহকক্ষের পাশে এসেই নিভে গেল। বাড়ির পিছন দিকে যে মূর্তি দুটি এতক্ষণ বাড়ির দিকে এগিয়ে আসছিল তারা এই ঘটনায় হকচকিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। তারা কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না। এমন সময় দেখা গেল একজন লোক বাড়ির পিছন দিক দিয়ে দড়ি বেয়ে সরসর করে নেমে আসছে। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় এই লোকটি বাজপাখির দলের শামসুল সর্দার। আর অন্য যে লোক দুটি নিচে আধারের আড়ালে আত্মগোপন করে আছে তারা দীপক চ্যাটার্জি আর তার সহকারী রতনলাল। এমন সময় হঠাৎ একটা শব্দ হতেই দড়ি ধরে যে লোকটি নামছিল সে চমকে উঠল। তারপর কিছু বুঝতে না পেরে ঝুলতে ঝুলতে গিয়ে লাফিয়ে পড়ল নিচে দাঁড়িয়ে থাকা দীপক চ্যাটার্জি এবং রতনলালের উপর। সঙ্গে সঙ্গে হইচই, হট্টগোল আর মারামারি শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে শোনা গেল একটা পিস্তলের আওয়াজ আর মানুষের কণ্ঠের একটা তীক্ষ্ণ আর্তনাদ। দীপক চ্যাটার্জি চিৎকার করে উঠল, ক্যাচ হিম রতন, ক্যাচ হিম, ডোন্ট অ্যালাউ হিম টু রান অ্যাওয়ে, ক্যাচ হিম রতন। কিন্তু আহত রতনের তখন উঠবার সামান্যতম ক্ষমতাও লোপ পেয়েছে। একটা ছায়ামূর্তি ছুটতে ছুটতে দূরে থেকে আরো দূরে মিলিয়ে গেল। হালকা আলোয় তার মূর্তিটাকে
অদ্ভুত রহস্যময় মনে হচ্ছিল। ঠিক এই সময় হুইসেল বাজিয়ে দলে দলে পুলিশ ছুটে এলো। বিনয়েন্দ্র কুমারের বাড়ির লোকজনও এসে ভিড় করল, কিন্তু তখন আর বাজ পাখির অনুচর শামসুল সর্দারের কোনো চিহ্ন সেখানে নেই। দীপক হতাশভাবে বলল, পালিয়েছে, আমাদের সমস্ত বেড়াজাল ভেদ করে সিন্দুক লুট করে পালিয়েছে। ওকে ধরার আর কোনো উপায় নেই। রতন, 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 প্লিজ কল দ্য অ্যাম্বুলেন্স প্লিজ। হ্যালো চ্যাটার্জি। আরে গুপ্ত যে, কি খবর? তুমি একবার এক্ষুনি চলে এসো, এদিকের অবস্থা খুব ভালো নয়। সে কি হয়েছে? দস্যু সর্দার বাজ পাখি আমাদের পিছনে লেগেছে। তার দাবি 20,000 টাকা। আজ সন্ধ্যার মধ্যে যদি আমি সেই টাকা দিতে রাজি না হই, তাহলে হয়তো আমাকে জটিল অবস্থার সম্মুখীন হতে হবে। সে কি, এসব কি করে হলো? তুমি তো জানো অনিল সেনগুপ্ত লোকটা খুব বেড়ে উঠেছিল। তার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করার জন্য তাকে কোম্পানিতে ডেকে আনি। কিন্তু ঠিক যে মুহূর্তে তার অন্তিম সময় ঘনিয়ে আনবো বলে ঠিক করেছি, হঠাৎ দেখলাম বাজ পাখি বলে ওই লোকটা ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। সে অনিলবাবুকে আমাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়, আর বিকেলের মধ্যে 20,000 টাকা দাবিও করে। সেই দাবি পূরণ না করলে তার হাত থেকে আমাদের নিস্তার নেই, এ কথাও সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তা এখন কি করবে বলে ঠিক করেছো? এখনো কিছু ঠিক করিনি। তোমার সঙ্গে আলোচনা করে যা কিছু হয় করব। তাই তুমি এক্ষুনি চলে এসো। আচ্ছা, বলছিলাম যে আমাদের চণ্ডুলাল আর চিমনলাল, এই দুই গুন্ডাকে খবর দিলে হয় না? মাথা খারাপ হয়েছে তোমার? বাজ পাখির কাছে এরা তো স্রেফ নস্য, আর পুলিশে জানানো সে তো অসম্ভব ব্যাপার। বুঝতে পারছি। ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা রাখো, আমি এক্ষুনি আসছি। দেখো গুপ্ত, এই সামান্য কথায় আর ধমকানিতে এতগুলো টাকা দেওয়ার বান্দা আমি নই। আফটার অল বাজ পাখিও একজন মানুষ। ভুল করছো চ্যাটার্জি। বাজ পাখি একজন মানুষ হলেও সে একজন ভয়ঙ্কর দস্যু, যার সন্ধানে 2 বছর ধরে ডিটেকটিভ দীপক চ্যাটার্জি পর্যন্ত হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কাছে আমরা কি? আমরা তো সামান্যতম। সেটা জানি, তাহলে এখন দেখো, এক কাজ করা যাক, আমাদের দলে আরও কিছু গুন্ডা অ্যাপয়েন্ট করা যাক, আর ব্যবস্থা করা হোক যে তারা দিনরাত এই অফিস ঘরটাকে পাহারা দেবে। এই অফিস ঘরটাকে কেন? আহা, তুমি তো জানো ব্যাংক অ্যাকাউন্টে আমি বেশি টাকা রাখিনি, পাছে পুলিশ আমাদের পিছনে লাগে। কিন্তু প্রায় 4 লাখ টাকা আমাদের ঘরের ওই সেফটার মধ্যে আছে। কিন্তু এই সময় কি সেটা ঠিক হবে? কেন হবে না? আমি শুধু চাই আরও 3 জন গুন্ডা তাদের দলবল নিয়ে এই অফিস ঘরটাকে পাহারা দিক। ঘরের কোথায় কি আছে তা তো তাদের জানার কথা নয়। তাই নাকি? তা কোন গুন্ডা বাহিনী অ্যাপয়েন্ট করছো মিস্টার গুপ্ত? মিস্টার চ্যাটার্জি আর মিস্টার গুপ্ত সবিস্ময়ে দেখলেন পিছনে এসে দাঁড়িয়েছে পুলিশের পোশাক পরা 4 জন লোক, প্রত্যেকের হাতে একটা করে অটোমেটিক রিভলভার। কে তোমরা? কে এখানে এসে কি করে ঢুকলে? আরে সে কথা আবার জিজ্ঞেস করতে হয়? পাছে তুমি পুলিশকে জানাও, তাই আমাদের এই পুলিশের ছদ্মবেশে আসতে হলো। তবে যে বেশি আসি না কেন, সব সময় জানবে আমি হচ্ছি সেই মূর্তিমান বাজ পাখি, আর এরা আমার আদি ও অকৃত্রিম সহচরেরা। কি চাও তোমরা? তোমার ওই সিন্ধুকে যে যক্ষের ধন রাখা আছে তা তো জানতাম না মিস্টার গুপ্ত। যাকে আজ জানলাম। এরা তোমার পাহারায় রইল, আর আমি একটা থলি ওখান থেকে হস্তগত করছি। স্বেচ্ছায় তো দিলে না, তাই কিছুটা বেশিই নিচ্ছি, মানে 20-এর জায়গায় পুরোপুরি 25,000। কেমন? বাজ পাখি সিন্দুকটার উপরে একটা সাদা রঙের গুঁড়ো ছিটিয়ে আগুন জ্বালিয়ে দিল। দেখতে দেখতে সিন্দুকটার খানিকটা জায়গা গলে গেল। বাজ পাখি বলল, কি দেখছো? এসব জিনিস তোমরা দেখোনি, এটা থার্মিট, বুঝলে? বাজ পাখি পুড়ে যাওয়া ফাঁকের মধ্যে দিয়ে হাত গলিয়ে সামনের থলিটা তুলে নিয়ে হেসে বলল, তাহলে গুড বাই মিস্টার গুপ্ত অ্যান্ড গুড বাই মিস্টার চ্যাটার্জি। এবার তোমরা যত খুশি গুন্ডা বাহিনী অ্যাপয়েন্ট করতে পারো। মিস্টার গুপ্ত আর মিস্টার চ্যাটার্জির মুখে তখন বিস্ময়
পুঞ্জীভূত হয়ে উঠছে। পরদিন সকাল 8টা। খবরের কাগজের দিকে দীপক তাকিয়েছিল। আপন মনে কি যেন ভাবছিল সে। এমন সময় রতনলাল ঘরে প্রবেশ করল। কিরে, এত মনোযোগ দিয়ে কী ভাবছিস? দীপক হেসে বলল, না তেমন কিছু না, ভাবছি বাজ পাখির ওই সাগরেরটার কথা। এই দেখ না, খবরের কাগজে কি লিখেছে দেখ। দীপক খবরের কাগজটা রতনের দিকে এগিয়ে দিল। তাতে লেখা আছে, গত রাত্রি প্রায় 10 ঘটিকার সময় বাজপাখি নামে বিখ্যাত দস্যু দলপতির একজন অনুচর বিনয়েন্দ্র কুমারের লৌহকক্ষে হানা দিয়া প্রায় 40,000 টাকা মূল্যের মাল অপহরণ করিতে সমর্থ হয়। ইতিপূর্বে পাঠক পাঠিকাগণের স্মরণ আছে যে 5 দিন পূর্বে এই দলের হাতেই বিনয়েন্দ্র কুমার নিহত হন। প্রথমত এটাকে অ্যাক্সিডেন্ট বলিয়া মনে করিলেও পরে জানা যায় যে সেটা মোটেই অ্যাক্সিডেন্ট নয়। বিনয়েন্দ্র কুমারের শরীরে আকস্মিক ইলেকট্রিক শক দিয়া তাহাকে হত্যা করা হইয়াছিল। উপরোক্ত রাত্রিতে প্রখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি পূর্বাহ্নেই বাজ পাখির এক অনুচরের নিকট হইতে সংবাদ পাইয়া বাড়ির নিকটেই অবস্থান করিতেছিলেন। বাজ পাখির অনুচর যখন পলায়ন করিবার চেষ্টা করিতেছিল তখন তাহার সহিত সংগ্রাম হয় এবং তার ফলে দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল সামান্য আহত হয়। আর সেই সুযোগে বাজ পাখির অনুচর পলায়ন করিতে সক্ষম হয়। গোয়েন্দা দীপক চ্যাটার্জির এহেন ব্যর্থতায় পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে আমাদের একান্ত অনুরোধ, তাহারা যত শীঘ্র পারেন বাজ পাখি সম্বন্ধে উপযুক্ত প্রতিবিধান অবলম্বন করুন এবং এই দুর্দান্ত দস্যু দলপতিকে গ্রেপ্তার করুন। অন্যথায় দিনের পর দিন যেভাবে নাগরিকদের জীবন বিপন্ন হইতেছে তাহাতে তাহারা অত্যন্ত ভীত হইয়া পড়িতেছে। সারা ভারতের বুকে যে দস্যু সর্দার ভয়ানক ত্রাসের সঞ্চার করিয়াছে তাহাকে গ্রেপ্তার করিবার কি অন্য কোনো উপায় নাই? লাইনগুলো পড়ে রতনলাল কাগজটা ছুঁড়ে ফেলল। তারপর বলল, যত সব বাজে কথা, কেবল বড় বড় বক্তৃতা দিতে জানে। এদিকে বাজ পাখির সাথে পাল্লা দিতে দিতে আমাদের যে কি পরিমাণ নাকানি চোবানি খেতে হচ্ছে তা যদি জানতো। সে কি রে, তুই তো দেখছি ওদের ওপর বড্ড রেগে আছিস। না রেগে কি করবো বল, সারাদিন এই ব্যর্থতার কাহিনী আর শুনতে ভাল লাগছে না। কিন্তু রাগ করে কি বেশি দূরে এগোনো যাবে? না তা যাবে না, তাহলে কি করব? আমার মনে হয় এসব কথা বাদ দিয়ে চোখ কান বুঝে কাজ করবার চেষ্টা কর। পোস্টম্যান, চিঠি এসেছে। এমন সময় ডাক পিয়ন কতগুলো চিঠি দিয়ে গেল। দীপক উপরের চিঠিটা টেনে নিয়েই নীলাভ খামটির দিকে চেয়ে চমকে উঠল। খামটি খুলে চিঠিটা পড়তে শুরু করল। প্রিয় দীপক চ্যাটার্জি, তোমার তীক্ষ্ণ বুদ্ধির সত্যি প্রশংসা করছি। ছদ্মবেশ ধরতে তুমি সত্যি অদ্বিতীয়, আর তোমার সহকারীটিকেও কম বলা যায় না। কাল রাতে তুমি যেভাবে ছদ্মবেশ ধারণ করে আমার অনুচরের চোখে ধুলো দিয়েছিলে তাতে আমি সত্যি আশ্চর্য হচ্ছি। কিন্তু বন্ধু, আমার উপরে টেক্কা দেওয়ার ক্ষমতা তোমার নেই। আর আমার অনুচর শামসুল যে পরিমাণ তীক্ষ্ণধী আর বিচার বুদ্ধি সম্পন্ন তাতে যাকে বাদ দাও। তোমাকে একটা কথা বলার ছিল। তোমাকে এর আগেও আমি অনেকবার বলেছি, তোমার মতন তীক্ষ্ণধী গোয়েন্দার জীবন নাশ করতে আমি অন্তত চাই না। কিন্তু তোমায় উপদেশ দিচ্ছি যে তুমি আর যাই করো না কেন, ভারতের বৃহত্তম দস্যু সর্দার অর্থাৎ আমি বাজ পাখির পিছনে অযথা তোমার মূল্যবান সময় নষ্ট করো না। এতে তোমার এবং আমার দুজনেরই ক্ষতি হবে। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার মতন বুদ্ধিমান এবং ভারতের শ্রেষ্ঠ গোয়েন্দার জীবন নাশ করতে আমি বাধ্য হব। আমাকে ছোট বা কম ভাবার চেষ্টা করো না। তোমার পিছনে 24 ঘন্টায় আমার তীক্ষ্ণ দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে। 24 ঘন্টায় তোমার গতিবিধির ওপরে আমার নজর আছে। অতএব পশ্চাৎপদ হও বন্ধু। ইতি তোমার একান্ত হিতাকাঙ্ক্ষী বন্ধু বাজ পাখি। চিঠিটা পড়া শেষ করে দীপক সেটা রতনের দিকে এগিয়ে দিল। রতন চিঠিটা অন্যমনস্কভাবে পড়ছিল। এমন সময় দীপক চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। এই ডোন্ট মুভ! রতন দেখল
টেবিলের ড্রয়ার থেকে রিভলভারটা বের করে দীপক সেটা জানালার দিকে নির্দেশ করে আছে। একটা ছায়ামূর্তি যেন সাঁ করে একধারে সরে গেল। দীপক তাড়াতাড়ি ছুটে গেল জানালার ধারে। জানালা থেকে রিভলভারটা বাইরের দিকে লক্ষ্য করে লোকটির দিকে নজর রেখে বলল, একদম নড়বে না, না হলে কিন্তু গুলি করে মারব। লোকটা চুপচাপ দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে দীপকের দিকে তাকাতে লাগলো। এরই মধ্যে রতন বের হয়ে লোকটাকে ধরে টানতে টানতে ঘরের মধ্যে প্রবেশ করল। দীপক জিজ্ঞাসা করল, ওখানে দাঁড়িয়ে কি করছিলে? কিছু না বাবু, আমি আমি গরিব মানুষ তো, তাই ভিক্ষা চাইছিলাম। অন্যের বাড়ির জানালায় দাঁড়িয়ে উঁকি মেরে ভিক্ষা চাইছিলে? আগে 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 হ্যাঁ বাবু। তুমি কি সত্যি কথা বলবে নাকি অন্য ব্যবস্থা করব? এই রতন, এভাবে হবে না। আমি একে চেয়ারে বাঁধছি, তুই ওই মেশিনের প্লাগটা লাগাতো, ওর পায়ে কারেন্টের শক দেবো। না বাবু, না না, আপনার পায়ে ধরি বাবু। বাবু এইসব করবেন না বাবু, আমি সত্যি কথা বলছি। একটু দাঁড়ান, আমি সব সত্যি কথা বলছি বাবু, আমি সব সত্যি বলছি। দাঁড়া রতন, একটা ফোঁটা মিথ্যে কথা বলেছো কি তোমার কথা বলা আমি চিরদিনের মতন বন্ধ করে দেবো। না না বাবু, না, আমি সত্যি বলছি। একজন লম্বা মতন লোক আমাকে সে বলল যে ঘরের মধ্যে কী কী কথাবার্তা হচ্ছে তা জানতে, আর আমি যদি তাকে সব কথা খুলে বলি তাহলে আমাকে 50 টাকা দেবে বলেছে। এই দেখুন না, এই যে 10 টাকা অগ্রিম দিয়েছে। হ্যাঁ বাবু, আমি গরিব মানুষ বাবু, ভিক্ষা করে খাই। আমাকে শখ দেবেন না বাবু, আমাকে শখ দেবেন না। সত্যি বলছো? যদি জানতে পারি তোমার একটা কথাও মিথ্যে তাহলে কিন্তু। না বাবু, আমি কোনো কথা মিথ্যে বলিনি। মিথ্যা কথা বলে আমার লাভ কি বলুন? ঠিক আছে, এবার এখান থেকে যাও, আর ভবিষ্যতে যেন কোনোদিন এখানে না দেখি। না বাবু না, এই নাক খত দিচ্ছি। আমি আর জীবনে এরকম কিছু করবো না বাবু, আমি জীবনে আর এরকম কিছু করবো না। লোকটিকে মুক্তি দিতেই সে পথে ছুটে বেরিয়ে গেল। দীপক সেদিকে চেয়ে বলল, রতন, ওটাকে ফলো করতো, দেখ তো কোথায় যায়, সাবধান এ যেন টের না পায়। রতন ঘাড় নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঢং ঢং করে দূরের পেটা ঘড়িতে সন্ধ্যা 6টার ঘণ্টা বাজল। সারাদিন অজস্র ঘোরাঘুরি করে রতনলাল বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। একটা লোক যে কোনো মানুষকে এতটা ঘোরাতে পারে তা তার কল্পনার বাইরে ছিল। লোকটাকে দেখতে বেশ খানিকটা নিরীহ গোছের, তাতে সন্দেহ নেই, কিন্তু তার মনে মনে যে এতটা ঘোরপ্যাচের বুদ্ধি খেলতে পারে তা রতনের ধারণায় ছিল না। লোকটা ট্রাম, বাস, ট্যাক্সি করে অজস্র জায়গায় ঘুরল। মাঝে মাঝে এক একটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আবার ঘণ্টাখানেকের মধ্যে বের হয়ে জোরে চলতে শুরু করে দেয়। এইভাবে সারা দিন ঘোরাঘুরির পর সন্ধ্যার দিকে টালিগঞ্জ গ্রামে একটা ট্রামে লোকটা উঠে বসল। বলা বাহুল্য, রতনও উঠে পিছনের সিটে চুপচাপ বসে রইল। রতনকে এখন আর চেনা যায় না, তার চেহারা আমূল পরিবর্তিত হয়েছে। তাকে দেখলে একটা অতি সাধারণ কারখানার মজুর ছাড়া আর কিছু মনে হয় না। তাছাড়া তার চাহনিটাও কেমন যেন বোকা বোকা টাইপের। ট্রাম ডিপোয়ে নেমে সেই লোকটা আরও একটা লোকের সঙ্গে গল্প করতে করতে একটা রেস্টুরেন্টে ঢুকল। সেখানে তার সঙ্গে জুটল দাঁত উঁচু আরও একটা লোক। লোক দুটির চেহারা বেশ সন্দেহজনক এবং মারাত্মক। তাছাড়া তিনজনে যেভাবে ফিসফিস করে কথা বলছিল এবং মাঝে মাঝে সন্দেহপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল, তাতে রতনের সন্দেহ আরও দৃঢ়তর হল। দেখতে দেখতে আধ ঘন্টা কেটে গেছে। লোক তিনটে তখনও নিজেদের মধ্যে কথা বলে চলেছে। আরও কিছুক্ষণ কথা বলার পর তারা একে একে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল, কিন্তু কেউই খেয়াল করল না যে তাদের পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরো ঠিকরে মেঝের ওপর পড়েছে। রতনের লুব্ধ চোখ কাগজটার ওপর আছড়ে পড়ল। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে সকলের অলক্ষ্যে কাগজের টুকরোটা তুলে নিল। দেখল তাতে ছোট ছোট অক্ষরে লেখা 13 নম্বর,
আজ রাত 9টায় বেহালার নিউ ভ্যালি হোটেলের পিছনে 66 নম্বর কুঠিতে বৈঠক বসবে। তোমাদের পারিশ্রমিক সেখানেই পাবে। ইতি বাজপাখি। চিঠিটা পড়েই রতনের মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল। হোটেল থেকে বেরিয়ে লোক তিনটির খোঁজে সে এদিক ওদিক তাকিয়ে দেখল তারা একটা বাদামি রঙের গাড়িতে উঠে বসতেই গাড়িটা তাদের তুলে নিয়ে ঈগলের মতো তীব্র বেগে অদৃশ্য হয়ে গেল। রতন মিনিট 10 চুপচাপ বসে আরও এক কাপ চা নিঃশেষ করল। তারপর বিলটা মিটিয়ে দিয়ে হোটেলের বাইরে এসে একটা পাবলিক টেলিফোনে গিয়ে ফোনটা তুলে নিয়ে বলল, হ্যালো। এরপর দীপকের সঙ্গে তার অনেকক্ষণ ধরে সাংকেতিক ভাষায় যে সমস্ত কথাবার্তা হলো তার বাইরের কেউই বুঝতে পারল না। কথা শেষ করে টেলিফোনটা রেখে আবার যখন রতন পথে পা দিল তখন রাত 8:30 বাজে। গাঢ় রাত্রির অখণ্ড কালিমার সঙ্গে নিটোল স্তব্ধতার আবরণ মিশে গিয়ে বাতাসকে থমথমে করে তুলেছে। সময় এখন 10টা। দেখা গেল হরেন মল্লিক রোড দিয়ে একটা লোক পায়ে পায়ে এগিয়ে চলেছে। তাকে দেখলে নেহাত মাতাল বা ভবঘুরে ধরনের লোক ছাড়া আর কিছুই মনে হয় না। পথের দুপাশে যেভাবে ঘন ঘন চাইতে চাইতে সে চলেছে তাতে মনে হওয়া স্বাভাবিক যে কোনো কিছুর অন্বেষণেই সে পথ দিয়ে চলছে। কিন্তু কি যে তার অভীষ্ট বস্তু তা সে ছাড়া অন্য আর কেউই জানে না। কুয়াশার জাল পৃথিবীর ওপর একটা অস্পষ্ট সাদা আবরণের মতো ছড়িয়ে পড়েছে। তার মাঝ দিয়ে কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যায় না। লোকটার বেশভূষা অতি সামান্য, একটা পাজামা, একটা শার্ট, পায়ে একটা অল্প দামি স্লিপার, চুলগুলো উস্কো খুস্কো, মুখে দেশি মদের গন্ধ, চলনের মধ্যে কেমন যেন একটা ঢুলু ঢুলু ভাব, ঠিক যেন একটা আপন ভোলা মানুষ। এত ঠান্ডায় যে তার চলতে যথেষ্ট কষ্ট হচ্ছিল তা বেশ স্পষ্টই বোঝা যায় তাকে ঠক ঠক করে কাঁপতে দেখে। তবু কাঁপতে কাঁপতেই সে এগিয়ে চলেছে। আপন মনে বিড়বিড় করে কি যে বলছে তা বাইরের যে কোনো লোকের পক্ষে বোঝা দুঃসাধ্য। কিছুটা এগিয়েই লোকটা হঠাৎ থমকে দাঁড়ালো। কোথায় যেন একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। লোকটা বিরক্ত হয়ে বলল, উফ, যত সব বাজে জ্বালাতন। মোড়ের মাথায় আসতেই তাকে মাতাল বলে বুঝতে পেরে একজন কনস্টেবল চিৎকার করে উঠে বলল, এই ইতনা রাত মে কাহা পর জায়গা তুম? লোকটা তার দিকে টলমলো পায়ে এগিয়ে এসে বলল, साहब वो बड़ा रास्ता में जो कस्बी का मुकाम है ना, एक तो खूबसूरत सी होरी रहती थी। আর কিছু না বলে কনস্টেবলটির হাতে একটা টাকা গুঁজে দিয়ে লোকটা আবার এগিয়ে চলল। কনস্টেবলটিও এই ক্ষণিকের নৈশ অতিথির কাছ থেকে আচমকা টাকাটা পেয়ে আর কোনো উচ্চবাচ্য না করে অন্য দিকে হাঁটা দিল। ধীর পদে মোড়টা অতিক্রম করে সেই ভবঘুরে লোকটি একটা সরু পথ ধরে এগিয়ে চলল। এই পথে একটিও জনমানবের সাড়া নেই। ক্লান্ত অবসাদগ্রস্ত লোকটি যেন অতি কষ্টে চলেছে। চলতে চলতে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়ল। অদূরে একটা বড় গ্যাস পোস্টের পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। লোকটি আরও একবার ভালো করে দেখে নিল। ভদ্রলোকটির পরনে কালো রঙের কোট আর প্যান্ট, তার উপর ওভারকোট, মাথায় নাইট ক্যাপ। ভবঘুরে লোকটি ধীরে ধীরে গ্যাস পোস্টের পাশে গিয়ে ভদ্রলোকটির সামনে হাত পেতে দাঁড়ালো। তারপর বলল, হুজুর, দুটো পয়সা মিলেগা ক্যা? অকস্মাৎ একটা অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। ভদ্রলোকটি মুখ থেকে একটা অদ্ভুত শব্দ করে
তার ওভারকোটের ভিতর থেকে কি একটা বের করে ভবঘুরে লোকটির দিকে তাক করল। গ্যাস পোস্টের আলোয় দেখা গেল তার হাতে বিরাট একটা ছোরা চকচক করছে। এই দৃশ্য দেখে ভবঘুরে লোকটি এক পা পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে কোথা থেকে যেন আরও দুজন লোক ছোরা হাতে তার পিছনে এসে দাঁড়িয়েছে। লোক দুটি ভবঘুরে লোকটিকে আক্রমণ করল, আর অপর লোকটি বিচিত্র ভঙ্গিতে মুখ নেড়ে কাকে যেন কি একটা সংকেত জানালো। কিন্তু ততক্ষণে রঙ্গমঞ্চে আরও একটি অভাবনীয় পরিবর্তন ঘটে গেছে। ভবঘুরে লোকটি এক লাফে পাশে সরে দাঁড়ালো। দেখা গেল তার হাতে চকচক করছে একটা রিভলভার। আততায়ী তিনজন এই ঘটনায় কিছুটা হকচকিয়ে গেল। ওদের মধ্যে একজন একটা ছোরা ভবঘুরে লোকটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলে সে বসে পড়ে তার হাত লক্ষ্য করে গুলি চালালো। নৈশ প্রহর কেঁপে উঠল তীক্ষ্ণ শব্দের প্রখরতায়। ভবঘুরে লোকটি আরও একবার গুলি চালাবার উপক্রম করতেই তার এবং আততায়ী তিনজনের মাঝে একটা কালো রঙের মোটর এসে দাঁড়ালো। লোক তিনটি গাড়িতে লাফ দিয়ে উঠে বসতেই গাড়িটা নক্ষত্র বেগে বেরিয়ে গেল। ভবঘুরের বেশধারী রতন তখন প্রাণপণে ছুট লাগালো গাড়িটার পিছনে। কিছু দূর যাওয়ার পর একটা ট্যাক্সি দেখতে পেয়ে তাতে উঠে ড্রাইভারকে হেঁকে বলল, এই জলদি চালাও। ড্রাইভার বেচারা ঘুম থেকে উঠে সামনে রতনকে দেখে চমকে উঠেছিল। রতন একটা চাকতি বের করে তাকে দিয়ে বলল, এই নাও, জলদি চালাও, উল্লু কাকা। ড্রাইভার যখন গাড়িতে স্টার্ট দিল তখন 11টা বেজে গেছে। কলকাতার জনকোলাহল থেকে বহু দূরে বেহালার একটা নির্জন অংশ। শীতের রাতে সন্ধ্যার পরই এখানে নেমে আসে কুয়াশার সাদা জবনিকা। চতুর্দিকে ঝিঁঝি ডাকতে থাকে। পথঘাটগুলো যথেষ্ট সংকীর্ণ, আর মাঝে মাঝে রয়েছে ছোট বড় নানা আকারের খানা, ডোবা আর পুকুর। হোটেলটার নাম নিউ ভ্যালি হলেও সেটা দেখতে বিশ্রী এবং কদাকার। প্রথম দর্শনেই মনের মধ্যে একটা ঘৃণার ভাব পাকিয়ে ওঠা স্বাভাবিক। রাত 10টা বেজে গেলেও হোটেলের মাঝে কোলাহল এখনো থামেনি। 2-4জন লোক ঢুলুঢুলু চোখে এখানে ওখানে বসে আছে। দালানে কুশ্রীপূর্ণ কয়েকটি নারী মূর্তির ছবি দেখা যাচ্ছে। 10:30টার সময় ঢ্যাঙা মতন একজন লোক হোটেলের কোণা থেকে উঠে বিড়বিড় করতে করতে রাস্তায় এসে পড়ল। তারপর চারিদিকে একবার ভালো করে দেখে নিয়ে হোটেলের পাশের একটা সরু গলির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করল। তার এই গতিবিধির সাক্ষী কেউ রইল না। একমাত্র পথের একটা ল্যাম্পপোস্টের নিচে বসে থাকা পাগলটা কতগুলো ময়লা, ন্যাকড়া আর ছেঁড়া কাগজ ঘাঁটতে ঘাঁটতে মৃদু মৃদু হাসতে লাগল। গলির মধ্যে কিছুটা এগিয়েই একটা বড় বাগান বাড়ি। ঢ্যাঙা লোকটি বাগান বাড়ির সামনে দাঁড়িয়ে পরপর দুবার একটা অস্ফুট শব্দ করল। কোথার থেকে যেন 3জন লোক তার পাশে এসে দাঁড়ালো। তারপর তারা সকলে মিলে পায়ে পায়ে বাগান বাড়ির মধ্যে প্রবেশ করল। লোক 4জন সম্পূর্ণরূপে বাড়ির গহ্বরে অদৃশ্য হওয়ার পর পাগলটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বিড়বিড় করতে করতে সে ধীর পায়ে অগ্রসর হলো বাড়িটির দিকে। বাড়ির মধ্যে ঢুকে ঠিক 10 পা এগিয়ে পাগল লোকটি একটা জায়গায় এসে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে একটা গাছের উপরে উঠে গাছের সঙ্গে আগে থেকে ফিট করে রাখা ট্রান্সমিটারে মুখ দিয়ে বিড়বিড় করে কি সব নির্দেশ দিতে লাগলো। অন্যদিকে বাড়ির একখানা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকা পূর্বদৃষ্ট 4জন লোককে দেখা গেল এই নির্দেশগুলো খুব মনোযোগ সহকারে শুনতে। লোকটি বলছিল,
বন্ধুগণ, এবারের প্রত্যেকটি কাজেই আমরা সাফল্যের মুখ দেখেছি। বিনয়েন্দ্র কুমারকে তার উপযুক্ত শিক্ষা যেমন দিয়েছি, তেমনি তার লৌহকক্ষের বেড়াজাল ভেদ করে প্রাপ্য টাকাও ছিনিয়ে এনেছি। আর এই সবই সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরাই প্রমাণ করেছ যে আমি অর্থাৎ বাজপাখি তার প্রতিহিংসা চরিতার্থ করতে সমর্থ। আর তাই তোমাদের প্রত্যেককে আমি উপযুক্তভাবে পুরস্কৃত করব। তোমাদের ঘরের দক্ষিণ দিকের কোণে একটা ছোট্ট সিন্দুক দেখতে পাবে। তার মধ্যে 20,000 টাকা আছে। তোমরা প্রত্যেকে তার থেকে 5,000 টাকা করে পারিশ্রমিক হিসাবে গ্রহণ করো। এবার শোনো, তোমাদেরকে আমি বাকি কাজগুলোর নির্দেশ দিচ্ছি। আমার আদেশ দীপক চ্যাটার্জির মনোপুত হয়নি। সে প্রাণের বিনিময়েও গোয়েন্দাগিরি ছেড়ে দিতে প্রস্তুত নয়, আর তাই তার উপযুক্ত শাস্তি তাকে পেতে হবে। আমি দেখাবো যে বাজপাখি এই বিষয়ে তার কথা অক্ষরে অক্ষরে পালন করতে সমর্থ। শোনো রহমত খাঁ, এ কাজের ভার আমি তোমার উপর দিচ্ছি। আগামী 3 দিনের মধ্যে যে কোনো উপায় হোক গোয়েন্দা দীপক চ্যাটার্জির জীবনের অবসান তোমাকে ঘটাতে হবে। শত্রুকে বাঁচিয়ে রেখে বাজপাখি আর এক পাও অগ্রসর হবে না। আর তারপর রূপনগরের রত্নভাণ্ডার আমরা লুট করব। এ বিষয়ে আমার পরিকল্পনার কথা তোমাদেরকে বলছি, শোনো। বেহালার রেস্টুরেন্টের ঠিকানায় পৌঁছে দীপক অবাক হয়ে গেল। একটা ছোট কদর্য হোটেল, আর তার পাশ দিয়ে একটা সংকীর্ণ রাস্তা চলে গেছে। রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে অন্ধকারাচ্ছন্ন একটা বাড়ি। এই বাড়িরই কোনো গোপন কক্ষে যে চক্রান্তের বিষবাষ্প উদ্বেলিত হয়ে উঠছে তা বাইরে থেকে বোঝা সম্পূর্ণ দুঃসাধ্য। দীপকের মনে হলো এবার বোধহয় সে উপযুক্ত স্থানে এসেই পৌঁছেছে। অত্যন্ত লঘু পায়ে সে বাড়িটার দিকে অগ্রসর হলো। বাড়িটা একটা বাগান বাড়ি। বাইরের প্রাচীরটি স্থানে স্থানে ভেঙে পড়েছে। বাড়ির খিলানটির অবস্থাও তথৈবচ। চুনবালি অধিকাংশ জায়গাতেই খসে গেছে। মাঝে মাঝে ইঁটগুলো দাঁত বের করে তাকিয়ে রয়েছে। পাড়ার মধ্যে এই বাড়িটা ভুতুড়ে বাড়ি নামেই খ্যাত, আর সেটা যে মিথ্যে নয় দীপক বাড়িটার দিকে তাকিয়েই বুঝতে পারল। এইসব বাড়ি ভুতুড়ে হবারই যোগ্য। বাড়ির মধ্যে বিরাট একটা বাঁধানো উঠান, আর তাকে ঘিরে অজস্র ঘর। প্রত্যেকটি ঘরকে ঘিরে রয়েছে পুঞ্জ পুঞ্জ আধার। দীপক ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো, কিন্তু কোথাও জনমানবের সাড়া পাওয়া গেল না। হঠাৎ একটা বন্ধ ঘরের সামনে এসে দীপক চমকে উঠল। ভিতরে মানুষের অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। রূপনগরের রত্নভাণ্ডার আমরা লুট করব। এ বিষয়ে আমার পরিকল্পনার কি করবে তাই চিন্তা করছে। এমন সময় দীপক দেখল দরজার উপরেই একটা বড় নব রয়েছে। সেটা ধরে টিপতেই দরজাটা হাট করে খুলে গেল। দীপকের হাতে ধরা টর্চের আলোয় দেখা গেল ঘরের মেঝের ওপর 4 জন বসে আছে। দীপক তাদের দিকে রিভলভারটা তাক করে বলল, হ্যান্ডস আপ, এক পাও নড়বার চেষ্টা করবে না। অকস্মাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ঘরের মধ্যে উপস্থিত 4 জন লোকই সম্পূর্ণ বিমূঢ় হয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। দীপকের চোখে মুখে ফুটে উঠল জয়ের উল্লাস। হঠাৎ ওদের মধ্যে একজন একটা কোণে সরে গিয়ে একখানা ছোরা বের করে দীপককে মারবার উদ্যোগ করতেই দীপক ট্রিগারটায় চাপ দিল। গুলির শব্দের সঙ্গে শোনা গেল একটা তীক্ষ্ণ আর্তচিৎকার। লোকটির ডান হাত রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে একটা তুমুল হট্টগোল বেঁধে গেল। আর এরই মধ্যে দীপকের পিছন দিক থেকে শোনা গেল একটা বজ্র গম্ভীর কণ্ঠ, অনেক দূর এগিয়ে এসছো দীপক চ্যাটার্জি, কিন্তু আর নয়। এক্ষুনি মাথার উপর হাত তুলে দাঁড়াও আর রিভলভারটা ফেলে দাও। দীপক চেয়ে দেখল তার পিছনে দাঁড়িয়ে কালো পোশাক পরা একটা মূর্তি, আর তার হাতে উদ্ধত পিস্তল। দীপকের হাত থেকে রিভলভারটা খসে পড়ল।
ক্রুদ্ধ আক্রোশে দীপক যেন ফুলতে লাগল। তার দিকে চেয়ে কালো পোশাকধারী মূর্তিটি বলে উঠল, তারপর কি খবর দীপক চ্যাটার্জি? এখানে আগমনের হেতুটা কি? তোমার খোঁজেই এসছি মিস্টার বাজপাখি। তা পাখিকে ফাঁদে ফেলতে এসে নিজেই তো ফাঁদে পড়ে গেলে, তাই নাকি? বাবা, এ তো দেখছি লাঠি ভাঙছে তবু তেজ যাচ্ছে না। বাজপাখি, একটা কথা মনে রেখো, দীপক চ্যাটার্জি ভয় কাকে বলে জানে না, তাই আমাকে ভয় দেখাবার চেষ্টা করে বিশেষ লাভ হবে না। ও তাই নাকি? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছ। আর ভয় পেয়ে যারা পিছু হটে যায় তাদের আমি ঘৃণাই করি। আর ভয় পেলে নিশ্চয়ই তোমার পিছনে পিছনে এতদূর ছুটে আসতাম না। কিন্তু এসে কি লাভ হলো বলো? তোমার বিচার তো হয়ে গেছে। বিচার মানে? মানে আমি তোমায় মৃত্যুদণ্ড বিধান করলাম। তা এই বিধানের কারণটা কি জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারো। কারণ আমার আদেশ মেনে চলতে তুমি রাজি হওনি, তাই। ওহো, কিন্তু জনসাধারণের আদালতে তোমার কি শাস্তি হবে তা কি তুমি জানো? সেখানে সকলের সামনে বিচারক যে তোমার ফাঁসির হুকুম দেবেন এটা আশা করি তুমি ভুলে যাওনি। জানি, কিন্তু তার জন্য তো বাজপাখিকে বিচারকের সামনে অবধি নিয়ে যেতে হবে। সেই সাহস কে করবে দীপক চ্যাটার্জি? আমি কিন্তু এখনো বেঁচে আছি বাজপাখি। আরে তোমার আয়ু তো আর অল্পক্ষণ, সে বিষয়ে তুমি স্থির নিশ্চিত? আরে বাবা হ্যাঁ, তোমাকে। বাজপাখির কথা শেষ হলো না। পিছন থেকে কে যেন বজ্রগম্ভীর কণ্ঠে বলে উঠল, ভুল বললে বাজপাখি, তোমার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। দীপককে পেয়ে এই রতনলালের কথা ভুলেই গেলে? বাজপাখি অবাক হয়ে চেয়ে দেখল ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে রতনলাল, ডেপুটি কমিশনার মরিসন এবং ৮-১০ জন সশস্ত্র পুলিশ। ইমিডিয়েটলি সারেন্ডার করো বাজপাখি, না হলে আমার ফোর্স তোমাদের শেষ করতে বেশিক্ষণ সময় নেবে না। নিষ্ফল আক্রোশে বাজপাখি বলল, ঠিক আছে, কিন্তু এও বলে রাখছি যে বাজপাখিকে তোমরা কখনোই বেশি দিন বন্দি করে রাখতে পারবে না, কিছুতেই না, কখনো না। দলবল সহ বাজপাখিকে বন্দি করে পুলিশের গাড়িতে তোলা হলো। সময় রাত ৩টে। বেহালার রাস্তার উপর দিয়ে দুটো গাড়ি এগিয়ে চলেছে লালবাজারের উদ্দেশ্যে। সামনের জিপটিতে রয়েছেন ডেপুটি কমিশনার মরিসন, দীপক চ্যাটার্জি, রতনলাল, ইন্সপেক্টর বঙ্কিমবাবু এবং একজন কনস্টেবল। আর পিছনের লরিটিতে দস্যু সর্দার বাজপাখি ও তার দলবল। শীতের রাতে কুয়াশার জন্য দৃশ্যপট এমনিতেই অস্পষ্ট হয়ে আছে, তাই গাড়ি একটু সাবধানে চালাতে হচ্ছে। কিছু দূর যাবার পর একটা বিকট শব্দ শোনা গেল, আর তার সাথে সাথে গাড়ির ব্রেক কষার তীক্ষ্ণ আর্তনাদ। দীপক পিছনে ফিরে দেখল পুলিশের লরিটাকে আর দেখা যাচ্ছে না। একটা ঘন কুয়াশা যেন তাকে ঘিরে ফেলেছে। সে বলল, কনস্টেবল, গাড়িটা থামাতো। গাড়ি থামতেই ওরা চারজন জিপ থেকে নেমে পুলিশের লরিটির উদ্দেশ্যে হাঁটা দিল। প্রত্যেকের হাতেই রয়েছে টর্চ এবং দীপক ও বঙ্কিমবাবুর হাতে রিভলভার। কুয়াশাটা যেন অদ্ভুত রকমের ঘন এবং সাদা। টর্চের আলো যেন সেখানে ব্যর্থ হয়ে যাচ্ছে। কুয়াশার মধ্যে প্রবেশ করতেই ওদের দম নিতে কষ্ট হতে লাগলো। দীপক কাঁচতে কাঁচতে বলল, তাড়াতাড়ি চলুন, আমার মনে হয় আমাদের দেরি হয়ে গেছে। কিছু দূর যেতেই পুলিশের লরিটিকে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ওরা চারজন ছুটে গিয়ে দেখল টায়ার পাংচার হয়ে গাড়িটা একপাশে হেলে পড়েছে। গাড়ির ভিতরে আলো ফেলতে দেখা গেল ড্রাইভার অজ্ঞান হয়ে স্টিয়ারিংয়ের ওপর এলিয়ে আছে। দীপক বলল, রতন, কুইক। ওরা দুজন দৌড়ে গাড়ির পিছনে পৌঁছে দেখল যা হবার তা হয়ে গেছে। গাড়ির পিছনের দরজা খোলা। বাজপাখি ও তার সাগরেদ শামসুল পলাতক। যদিও দলের বাকি লোকেরা এবং জনা কয়েক কনস্টেবল
তখনও বেহুঁশ হয়ে গাড়ির মধ্যে পড়ে আছে। টর্চের আলোতে রতন দেখল একটা কাগজ দরজার গায়ে সাঁটা আছে, আর তাতে লেখা, ডিয়ার দীপক চ্যাটার্জি, চললাম বন্ধু, আবার দেখা হবে। আমার লোকেদের তোমার হেফাজতে রেখে গেলাম, ওদের একটু যত্নে রেখো, সময় মতো নিয়ে যাব। ইতি তোমার চিরদিনের বন্ধু ও শত্রু বাজ পাখি। দীপক হেসে বলল, এলেম আছে লোকটার, এইটুকু সময়ের মধ্যে এত কিছু করে ফেলেছে। দীপক, এ ঠান্ডা হবার জিনিস নয়, দেখিস ও আবার আসবে, ও আবার আসবে। আসুক না, আমরা তো আছি। ও যতবার আসবে ততবার হারবে, ততবার হারবে। কেমন লাগলো আজকের গল্প? আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটি গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক।